যত চাই ভুলে যেতে চাই ব্যথা পেতে বুঝি প্রেম তাকে বলে না নিভে যাওয়ার ছায়া ছিল যদি মিছে। বন্ধুরা, অভিনেতা মনির খানের সাথে অঞ্জনা কি করেছিল যার কারণে আজও অঞ্জনার কথা বলতে গিয়ে মনির খান তিনি কান্নায় ভেঙে পড়ে? এখন আমি আপনাদেরকে অভিনেতা মনির খানের এমন কিছু গোপন ঘটনা আপনাদেরকে দেখাবো যেগুলো দেখার পর আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, যখন মনির খানকে জিজ্ঞাসা করা হলো যে অঞ্জনাটা কে, তখন তিনি যা উত্তর দিল, যদি অঞ্জনার দেখা পান তাহলে কি বলবেন? প্রেমের আবেদনটা তো এখন আর ওইভাবে, এগুলো প্রেমে আবেদন না, নরমাল কোনো কথা বা কিছু বলার থাকে কিনা, কেমন আছো, কি করছো, এগুলো ছাড়া কিছু বলার আছে কি? ওইরকম কিছু বলার নাই, ওরকম কিছু বলার নাই। কারণ আর মনির খানকে যখন অঞ্জনার সত্য কথা তুলে ধরতে বলা হলো তখন তিনি এমন এক গোপন কথা বললেন। প্রথম প্রেম কবে, কার সাথে? এই যে হারমোনিয়ামের সাথে। তাহলে একটু বলতে হবে আজকে যে অঞ্জনাটাকে। 41টি অ্যালবামের 41টি অঞ্জনা গান আছে। এখন অঞ্জনা শব্দটি সাধারণ মানুষের কাছে এমনভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে যে আমি এখন ছাড়তে চাইলেও জনগণ আর ছাড়ে না। সেটা না হয় মেনে নিলাম, কিন্তু ঘরের মানুষ মেনে নিল কি করে? কে এই অঞ্জনা যার কারণে মনির খান তিনি প্রতি রাতে কাঁদে? এখন জেনে নেব। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মনির খান 3 দশকের ক্যারিয়ারে 40টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি, যার প্রায় প্রতিটিতে রয়েছে অঞ্জনা শিরোনামের গান। ফলে ভক্তদের কৌতূহল, কে এই অঞ্জনা? মনির খানের কৈশোরের ঘটনা অঞ্জনা। শ্রোতাপ্রিয় এই শিল্পী তখন ক্লাস 9-এ পড়তেন, আর পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়েন ক্লাস 7-এ। একসঙ্গে চলাফেরার সূত্র ধরে একে অপরকে পছন্দ করেন দুজন। এরপর প্রেম করেন টানা 7 বছর। মনির খানের বাবার খুব একটা টাকা পয়সা ছিল না তখন। ওদিকে অঞ্জনার বাবা ছিলেন বেশ বিত্তশালী। তিনি চাননি গরিবের ছেলের সাথে মেয়ের বিয়ে হোক। তিনি বুঝতে পেরে অঞ্জনাকে বিদেশে পাঠিয়ে দেয়। তখন মনির খানের আর্থিক অবস্থা ভালো ছিল না। বিত্তের মাঝে চিত্তের সুখ খুঁজেছিলেন তারা। মনির খান বলেন, আমরা বিত্তশালী ছিলাম না বলেই হেরে গিয়েছিলাম। আসলেই কি মনির খানের দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে গেছে? কেমন আছে তার সংসারী জীবন? ঝিনাইদহের ছেলে শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান অঞ্জনাকে নিয়ে সেকা খাওয়া গান গাইলেও সংসার জীবনে ভীষণ সুখী তিনি। 2001 সালে কিশোরগঞ্জের মেয়ে তাহমিনা আক্তার ইতিকে বিয়ে করেন মনির খান। বর্তমানে এই দম্পতির ঘর আলো করে আছে 2 সন্তান, মেয়ে মুশফিকা আক্তার মৌনতা এবং ছেলে মোসাব্বির খান মুহূর্ত। তো বন্ধুরা, মনির খানের ছেলে মেয়েকে আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, এই ভিডিওর শেষে আমরা মনির খানের জীবনের সাথে ঘটে যাওয়া এবং অঞ্জনাটি কে সব সত্য ঘটনাটি তিনি এক ইন্টারভিউতে এসে তুলে ধরলেন। চলুন আমরা তার সেই ইন্টারভিউটি জেনে নেই। বাবার গল্পেই থাকতে চাই কিছুক্ষণ। আমি যদি ভুল না করি, বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আপনি ঢাকায় এসেছিলেন যে আপনি অ্যালবাম করবেন, কিন্তু আপনি যাকে সঙ্গীত পিতা বলে মানেন, শ্রদ্ধেয় মিল্টন খন্দকার, তিনি বোধহয় এটাতে বারণ করেছিলেন বা বাধা দিয়েছিলেন। সেই গল্পটা যদি আজকে আমাদের সঙ্গে শেয়ার করেন। তখন অ্যালবামের যুগ ছিল, তো অ্যালবাম করা মানেই মানুষের একটা পরিচিতি লাভ বা তার কোয়ালিটি সম্পর্কে জানান দেওয়া। তো কি করি, এইভাবে ঘোরাফেরা করতে করতে হঠাৎ মাথায় হলো আমি একটা অ্যালবাম করবো। তো অ্যালবাম করতে গেলে অনেক টাকার প্রয়োজন। তখন তো সেই 1991 সাল 92 সালে 50,000 1 লাখ টাকা মানে অনেক টাকা আমার জন্য। আমি একটা বেকার ছেলে। তো বাবাকে আমি বললাম যে বাবা, আমাকে তো কিছু টাকা না দিলে আমি অ্যালবাম করার যে চিন্তা করেছি সেটা বাস্তবায়ন করতে পারছি না। কেমন লাগবে? তার মধ্যে তাও তো 50-60 টাকা লাগবেই। তো উনি আমাকে 40,000 টাকা দিলেন। দেওয়ার পরে আমি ব্যাংকে রাখলাম। মিল্টন ভাইয়ের কাছে যখন আমি কণ্ঠস্বর পরীক্ষা দিলাম তো উনি বললেন যে হ্যাঁ, তোমাকে দিয়ে আমি গান করাবো, কিন্তু তোমার ভিতরে যে ত্রুটিগুলো আছে এগুলো ঠিকঠাক করতে বেশ সময়ের প্রয়োজন, প্রায় 3-4 বছর সময় লাগবে। এবং আপনি সেই 3-4 বছর সময় দিয়েছেন। হ্যাঁ, আঞ্চলিকতা প্রবলেম রয়েছে, তোমার তাললয়, সুরের দখল, সব কিছুতে গায়কী যে ঘাটতি আছে এগুলো সেরে নিতে সময় লাগবে। আমি পারবো। তো উনি গানগুলো আমার ঠিক করে দেওয়ার পরে 12টি গান বলে যে 12টি গান তুমি এসে আমার কাছে প্রতিদিন শোনাবে। আমি শোনাতাম প্রতিদিনই। উনি মার্ক করতেন যে এই জায়গায় এই সমস্যা, এই জায়গায় সমস্যা, এবং উনি লিখে নিজে গেয়ে দিতেন আমাকে। আমি ছোট্ট ওয়াকম্যানে ওরা রেকর্ড করে নিয়ে যেতাম। আবার সারা রাত যত জেগে থাকতাম, সারা রাত ধরে শুনে শুনে ওটা গেয়ে গেয়ে আবার এসে শোনাতাম। বলে হ্যাঁ, অনেকটা হয়েছে, এখন এই জায়গায় সমস্যা আছে। এইভাবে প্রায় 4 বছরের উপরে চলে গেল। এই ধৈর্যের ফল আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আজকে সেই তোমার কোনো দোষ নেই। ও তারপরে যখন আমি ক্যাসেটের কথা বললাম তখন আমি বললাম যে বাবা, আমাকে 40,000 টাকা দিয়েছেন, এই টাকাটি আপনি রাখেন। তো উনি বললেন যে প্রথম শর্ত হলো টাকাটি তোমার বাবাকে ফেরত দিয়ে আসতে হবে। বাহ, কত ভালো মানুষ। উনি শিক্ষক মানুষ, তোমার এতগুলো ভাই বোন মানুষ করার পরে নিশ্চয়ই উনি কষ্ট করে টাকাটি দিয়েছেন অথবা কোথাও থেকে লোন করেছেন। হ্যাঁ, তুমি টাকাটি প্রথমে দিয়ে আসবা
এবং আমি যেন শিওর হতে পারি তোমার বাবা টাকাটি পেয়েছেন। তা আমি টাকাটি ফেরত দিয়ে আব্বাকে আমি বললাম যে একটা চিঠি লিখে দেন আমাকে, হয়তো বিশ্বাস করবে না। তখন আমার বাবা খুব হতাশে বললেন যে তোমার ক্যাসেটটি হয়তো আর হলো না, কারণ এই যুগের মানুষ টাকা ছাড়া কোনো কাজ করবে, আর তুমি নতুন মানুষ কেন করবে? তার আত্মীয় লাগো না, তার বন্ধু হও না, কী কারণে তোমার কাজ করবে? তোমাকে কোনোভাবে বিদায় করেছে, ক্যাসেটটি আর হলো না। তো উনি খুব মন খারাপ করলেন। আমার বাবা তারপরও চিঠি লিখে দেন। তো উনি বললেন যে হ্যাঁ আমি লিখছি যে মিল্টন বাবাজি, আমি তোমার পাঠানো 40,000 টাকা আমি আমার ছেলের কাছ থেকে ফেরত পেয়েছি। তো আমি সন্দিহান যে আদৌ আমার ছেলের ক্যাসেটটি হবে কিনা। যদি ক্যাসেটটি হয় আমি তখন বুঝবো যে না, পৃথিবীতে এখনো ভালো মানুষ সঠিক এবং সত্য ন্যায়বান মানুষ এখনো আছে। একদম একদম ঠিক তাই। বাবা কি আপনার জনপ্রিয়তা দেখেছেন তো নিশ্চয়ই? হ্যাঁ, উনি আছেন, ওনার 100 বছর চলছে এখন। 100 বছর চলছে? 100 বছর চলছে। মাশাআল্লাহ, উনি বিছানায় এখন উঠতে হাঁটতে পারে না, হয়তো মানুষ রাখা আছে, যখন ওয়াশরুমে যাই বা একটু হাঁটতে ইচ্ছা করে ধরে একটু হাঁটাচলা করতে হয়। দুর্দান্ত। সবচেয়ে অবাক কাণ্ড হলো যে আমি যখন গান শিখতে গেলাম তখন তো অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। পুরানো বাড়ির সাথেই ছিল মসজিদ। তখন মসজিদের আজান যেমন আমরা শুনতাম, আমার গানও মসজিদ থেকে শোনা যেত। এত ওরা খুব আপত্তি করলেন, বাধ্য হয়ে তখন ওখান থেকে বাড়ি ভেঙে দূরে একটি বাড়ি করতে হলো, মানে এই গানের জন্য। গানের জন্য। তখন বাবা আমাকে একটি ঘর করে দিলেন, বলল যে তুমি এখানেই থেকে গান বাজনা করো, রাতে এসে তুমি আমাদের এখানে শুয়েও। আর কলেজে ওখান থেকে যেতাম, ওখান থেকে কলেজ থেকে এসে আমি পাগলের মতো ছিলাম, স্যারের কাছে গান শিখতাম, যতটুকু আমাকে দিত সারা রাস্তা সাইকেল চালাতে তো মাথার মধ্যে ঘুরতো। সাইকেলে এসে টান দিয়ে রেখেই ওই হারমোনিয়ামে বসে যেতাম, ওইটা মাথায় থাকতে থাকতে মা দেখা যায় কখনো ভাত মেখে না, ওই অবস্থায় গালে তুলে দিচ্ছে, খাচ্ছি। মানে আমি একদম পাগল ছিলাম, আমি ঘুমের মধ্যেও দেখা চিৎকার করে গান গাচ্ছি এরকম। তো যাই হোক, সব কিছুই আল্লাহর হুকুম, মানুষের দোয়া, আজকে সেই জায়গায় পৌঁছেছি। সবচেয়ে অবাক কাণ্ড হলো যখন আমি বাবাকে নিয়ে একটা গান গাইলাম, ওই যে বাড়ি ভেঙে বাড়ি করা হলো, তারপরে মৌলবাদদের একটা অত্যাচার ছিল, যখন এই গানটি করলাম, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত সুনাম, এই গান যে কি চমৎকার, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম। এই গানটি যখন বাজারে আসে নাই, রেকর্ড করার পরে সাথে সাথে একটা ক্যাসেটে করে আমি বাবাকে পাঠালাম। তো উনি গানটা শুনে অজোর ধারায় উনি কাঁদছেন, এটা খুশির কান্না, খুব স্বাভাবিক। এবং আমার বাসায় একটা ওয়াকম্যান ছিল, একটা ছোট ক্যাসেট প্লেয়ার ছিল। এই ক্যাসেট প্লেয়ারে উনি ক্যাসেটটা নিয়ে যেখানে যেখানে বট গাছ বা চায়ের দোকান ওখানে নিয়ে গিয়ে, শিক্ষক মানুষ ছিলেন তো সবাইকে সম্মান করতেন, নিয়ে গিয়ে উনি বলতেন যে তোমরা একটু আমার একটা ছেলের, আমার খোকার একটা গান শোনো। কী গান গেয়েছে? তো এই গানটি শোনাতো, এবং সবাই বলতো যে আপনার তো এখন আপনি যোগ্য সম্মান তো পেয়ে গেছেন, ছেলে যে গান গেয়েছে এর উপর কিছু হয়। তা সেই কথাটি বাবা বলেন। ঠিক জাতীয় পুরস্কার পাওয়ার দিনও বাবা ঢাকায় ছিল। বাবাকে নিয়ে গিয়েছিলেন? না, উনি বাসায় ছিলেন, ওর দিন আবার চলে গেছিলাম আমি জার্মান। আমি অনুষ্ঠান সেরে এসেই চলে গেছিলাম জার্মানে, আমি এয়ারপোর্ট চলে যাব। তো পুরস্কারটি নিয়ে আসবো, নিয়ে এসে আমি ওই কাপড় চেঞ্জ করার সুযোগ পাই নাই। তা বাবা দেখি একবার দরজার সামনে চেয়ার পেতে বসে আছে। তা বলছে আপনি এখানে কেন? বলছে তুমি আসবা, প্রথমে যেন তোমার পুরস্কার এবং তোমাকে দেখতে পাই। পুরস্কারটা হাতে নিয়ে নজর ধারায় কাঁদছে, কিন্তু মুখে হাসি। তো ওই দিনই দেখেছিলাম যে আনন্দ অশ্রু কাকে বলে। আমি কি বাবার গানটা একটু শুনতে পারি? একটু শুনে আমি একটু ছোট ব্রেকে যাব। এই গানটি লিখেছেন, সুর করেছেন আমার সঙ্গীত পিতা মিল্টন খন্দকার। বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত সুনাম, তোমার কারণে বাবা, তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম। বাবা সেই থেকে শুরু পড়াশোনায় আর গান গাওয়া, অখ্যাত গায়কের বিখ্যাত হতে চাওয়া। তোমার আদেশ ছিল বড় হতে হবে, পেতে হবে দাম, তাই তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম। একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে রয়েছি মৌসুমী মৌ, আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী মনির খান। ফিরে এলাম বিরতি থেকে। বকুল ভাইকে আমি একটু নক দিয়েছিলাম যে আজকে তো মনির ভাই আসছেন, তো কিছু ইনফরমেশন দিন। তো উনি অনেক কিছু বলেছেন, তার মধ্যে কিছু কিছু বিষয় আজকে গল্পে চলে এসেছে। উনি বলেছেন যে তুমি প্রত্যেকটা গানের পেছনে একটা করে গল্প আছে মনির খানের, তুমি একটু তাকে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে নিয়ে জিজ্ঞেস করবে, মিল্টন খন্দকারকে নিয়ে জিজ্ঞেস করবে, সেখানে অনেক মজার কিছু গল্প তিনি তোমাকে জানাবেন। একটু যদি চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে, হ্যাঁ, চিঠি লিখেছে বউ ভাঙা ভাঙা হাতে গল্পটা হলো, আমরা এই অ্যালবামের কাজ প্রায় শেষ করেছি। তখন বুলবুল আমাকে বললেন যে একটি গান আমাদের খুব প্রয়োজন মনে হচ্ছে, গ্রামের একটা বউ এবং স্বামীর একটা গল্প। নির্যাতিত বউ, গ্রামে অনেক বউরা নির্যাতন সহ্য করে, যেমন তার ননদের বিয়ে হয়েছে, স্বামীর সংসার করতে পারে নাই, ফিরে এসে ভাবির সুখের সংসার সহ্য করতে পারছে না, তখন মা আর ওই মেয়ে মিলে ভাবির পিছিয়ে লেগে থাকে। কিন্তু ভাবির যে স্বামী, সে একটু শহরে চাকরি করে, হয়তো সপ্তাহে 15 দিন একদিন বাসায় যায়। এই 15 দিন তার খুব কষ্টে কাটে। তো এরকম একটা গান আমি খুঁজছি, চলো আমরা গ্রামে যাই। তো আমরা গাড়ি নিয়ে গেলাম। গ্রামে যেতে 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 সাভারের একটা রাস্তা, সরু রাস্তা, বললো এদিক দিয়ে গাড়ি চালাও। গাড়ি যাচ্ছে, যেতে যেতে বললো যে এখানে গাড়ি থামো। তখন মাগরিবের আজান হচ্ছে। একটা মেয়ে দেখি চেক শাড়ি পরে, একটা বটি আছে না গ্রামে, বটিতে তার গাছে থেকে লাউ কাটলো। তা বলছে মামা, আমাকে মামা মামা করতেন, বলছে মামা মনে করো যে গর্তে পানি আছে, ওখান থেকে শিং মাছ ধরছে, আর এই লাউ, শিং মাছের লাউ রান্না করার পরে মেয়েটা যখন খাবে বা এরকম চিন্তা করছে, তখন তার স্বামীর কথা মনে হয়েছে, কারণ স্বামী লাউ আর শিং মাছ খুব পছন্দ করে। ঘরের দরজা ঠেলে দিয়ে সে গোপনে চিঠি লিখছে, যোগো আজকে লাউ এবং শিং মাছ রান্না করেছি, তোমাকে রেখে খেতে খুব কষ্ট হচ্ছে। এইটা আবার ওই ননদ দেখছে, দেখার পরে সে দেখে দূর থেকে দেখে চিঠি লিখছে। তখন মাকে বলছে, দেখো মা, এই সংসারে নুন আনতে পান্তা ফুরায়, আর কি পীড়িত। স্বামীর কাছে চিঠি লিখছে লণ্ঠনের তেল পুড়িয়ে। তখন ওই শাশুড়ি ননদ এসে তার চুলের মুঠি ধরে তাকে আঘাত করে, বললে তারপরও সে স্বামীর মায়ায় সহ্য করে এসেও ওই তখন চোখের পানি দিয়ে, এই চোখের পানি ঝরছে, এবং ওই যে কাজল, আগে কিন্তু গ্রামের মেয়েরা কাজল দিত, কিন্তু ওই যে লণ্ঠনের আলো দিয়ে সলতে বলে, সলতে দিয়ে। আরেকটা হচ্ছে যে ওরা হচ্ছে কি বলে ওটাকে, ওই কলা গাছের যে ইয়াটা থাকতো, ওটা কেটে তারপরে ওর আশপাশে লাগাতো, ওটা নিয়ে ওখান থেকে নিয়ে কাজল দিয়েছে। তো ওই যে চোখের পানি কাজল ধুয়ে এসে চিঠি ফোটা ফোটা পড়ছে, আর মেয়েটা অশিক্ষিত, ভাঙা ভাঙা লিখছে পারবে। তো তখন লেখা আছে, বলছে যে মনে করো যে এরকম একটা ঘটনা। তখন উনি লিখলেন, চিঠি লিখেছে ও আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে। ওই যে কখন শাশুড়ি আসে কখন ননদ আসে, যেন শাশুড়ি না দেখে ননদই না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে। তখন আশ্চর্য হলো যে উনি গানের সুরটা করলেন, বলে মামা সুরটা ধরে রাখো। তখন মানে ভুলবশত আমি সেই ওয়াকম্যানটা নিতে ভুলে গেছি। আমাকে বললো সুরটা ভুলো না, মাথায় রাখো। তা আমরা ওখানে তড়িঘড়ি করে গাড়ি স্টার্ট দিয়ে চলে আসলাম একদম বেড়িবাদ দিয়ে উত্তরায়। উত্তরায় MK ইলেকট্রনিক্স আছে একটা, ওই আবদুল্লাপুরের ওইদিকে। আমি রোড পার হয়ে ওই MK ইলেকট্রনিক্সে গিয়ে একটা একটা ছোট্ট ওয়াকম্যান নিয়ে আমি বললাম, শিগগিরই আমার এই ক্যাসেটটা দেন। দিয়ে সাথে সাথে একটা ক্যাসেট, টিডিকে একটা ক্যাসেট ঢুকিয়ে ওই লালা লালা করতেছে। তখন বুল ভাই ওখানে কাঠ বাজাচ্ছে আর আমি গাচ্ছি। শোরুমের সবাই তাকাচ্ছে, আমাকে চিনছে, বুলভাইকেও চিনছে, চুল ঝাঁকড়া একটা লোক। তখন বলছে যে আপনারা এরকম করতেছেন কেন? আমি বললাম যে উনি আহমেদ বুলবুল, একটা গান আমরা সুর করেছি, কিন্তু ক্যাসেট না থাকাতে আমরা এটা ভুলে যাচ্ছিলাম, দৌড়ে এসে আপনার সহযোগিতা নিয়ে এটা আমরা ধরে রাখলাম। তখন ওই ক্যাসেটের দাম ওনারা নিলেন না, জানিয়ে বললেন যে এটা আমরা গিফট করলাম, যদি কোনোদিন এই গানটা হিট হয় আমাদের বলতে পারবো যে এরকম আমরা এইভাবে সহযোগিতা করেছিলাম। তাই গানের পিছনে কিন্তু অনেক গল্প আছে, প্রতিটা সৃষ্টির মধ্যেই একটা সুন্দর গল্প থাকে। তো এই গানটা বিরাট একটা সৃষ্টির একটা রহস্য এখানে রয়েছে। একদমই তাই। একটা ব্যাপার যদি জানতে চাই, যখন প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পান সেই বছর কি খানিকটা আন্দাজ করতে পেরেছিলেন? তখন তো আসলে তুমুল জনপ্রিয়তা আপনার, কারণ অ্যালবামে মানে বহু গান আসছে এবং এত এত জনপ্রিয়তা আপনার। অঞ্জনা তখন একদম মানে আপনার সিগনেচার তো অঞ্জনা, এটা বলা বাহুল্য। তখনকার অনুভূতি কেমন ছিল? না, তখন তো আমার ক্যাসেটের জগৎ, স্টেজ জগৎ, দেশ বিদেশ এবং সিনেমার গান, সব দিক থেকে সত্যিকার অর্থে বাংলা কথা যেটা রমরমা অবস্থান। তো সবচেয়ে মজার ঘটনা, আমি সেদিন ছিলাম জামালপুর একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। আচ্ছা। তো অনুষ্ঠান থেকে ফিরে যখন টাঙ্গাইল পর্যন্ত আসলাম, তখন প্রথম ফোন দিল আমাকে অ্যান্ড্রু কিশোর দা। ফোন দিয়ে বলছে কি খাওয়াবি? আমি দাদা কি খাবেন? বলে জানিস কিছু? আমি বলছি না। বলছে কেন টেলিভিশন দেখিস না? তখন তো এত চ্যানেল হয় নাই।
আমি বলছি, দাদা আমি জানি না, আমি সত্যি জানি না তখন। তুই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিস? বাহ, আমি দাদা কী বলেন দাদা? বলছে হ্যাঁ, বিটিভিতে খবর দেখলাম তুই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিস প্রেমের তাজমহল ছবির জন্য, গানের জন্য। কী হবে ঠিক কর। কই তুই? আমার দাদা আমি টাঙ্গাইল পর্যন্ত, আমি জামালপুর গেছিলাম শোতে, আসতেছি, আয় কালকে দেখা হবে, এবার কিন্তু ছাড়ছি না তোরে। এই যে মজা করে অ্যান্ড্রুদা প্রথম, এবং আমার মনে হয় যে অ্যান্ড্রুদা ভীষণ খুশি হয়েছিল আমাকে, উনি জড়াই ধরে খুবই করলেন যে তোর জন্য কিন্তু আরও অনেক কিছু অপেক্ষা করছে বাংলাদেশে, আমি দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ। আমি কি গানটি একটু শুনতে পারি? হ্যাঁ, প্রেমের শুনতে। তাজমহল। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। অনবদ্য এক কথায়, মানে দুর্দান্ত। এই গানগুলো আসলে এত চমৎকার, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি একটু যদি ভাবির গল্পে যাই, ভাবির সঙ্গে আপনার সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ কিভাবে? প্রথম সাক্ষাৎ হলো গানকে কেন্দ্র করেই। ও গান শিখতো, বিভিন্ন ওস্তাদের গান শিখতো, তখন আমি গান শেখাতাম, বিভিন্ন ছাত্রছাত্রী গান শেখাতাম। এটা কি ঢাকাতে? ঢাকাতে প্রথম দিকে 1991 সাল, 92 সাল, 93 সালে গান শেখাতাম আমি, বিভিন্ন বাসায় বাসায় গিয়ে বাচ্চাদের গান শেখাতাম। তো যাই হোক, আমার ওয়াইফের এক আত্মীয়র আমি গান শেখাতাম। তো উনি বললেন যে এরকম আমার এক আত্মীয় আছে, সে গান শিখতে চায়, তো তার ওস্তাদ আছে, তো সেই ওস্তাদকে তারা রাখবে না, আপনি একটু চলেন আমার সাথে। আমি গেলাম, গিয়ে বাবা আমার সাথে কথা বললাম। তো কথা বলার পর বললো যে আমার মেয়েটার গানের খুব শখ, আমরা খুব আশা করি উনি একটু ভালো কিছু করুক। তখন আমি দেখলাম, গান শেখাতে গিয়ে দেখলাম যে তার কণ্ঠের যে অবস্থা, সুস্থ কানের পক্ষে স্বাস্থ্যকর না। তো এটা কিন্তু ভাবি দেখবে আজকে শো। তো আমি ওনার মাকে বললাম যে আপনার মেয়ে তো ভালো গান করতে পারবে না, কাতে ইচ্ছা শক্তি খুব একটা নাই, আর যা চর্চা করতে বলি সেগুলো চর্চা করে না, এটা অলসতা ভরা। তা যা বললো যে না, তারপরে বাবা তুমি এসে শেখাও, মহল্লায় অনেক অনুষ্ঠানে দাওয়াত টাওয়াত পড়ে, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, দু একটা গান তুমি শেখাও। এই শেখাতে শেখাতে বেশ কয়েকটা বছর চলে গেল। তারপরে বাসা থেকে বিয়ের গুঞ্জন উঠলো, আমি বড় ছেলে, বাকি ভাইগুলো বড় হয়ে গেছে, বিয়ে থাও না করলে বাকি ভাইগুলো এদের পথে এগোতে পারছে না। তখন বাবা বলল যে তুমি যদি পছন্দ থাকে দেখো, না হলে আমরা দেখি। তো এর মধ্যে আমার ছোটো ভাই ঢাকা ইউনিভার্সিটি পড়ে, ও প্রতি শুক্রবার বাসায় আসতো। দেখ একদিন আমার ওয়াইফ যে তার বান্ধবী নিয়ে তারা সবাই মিলে একদিন আমার বাসায় আসলো, তারা আমার কাছে চাইনিজ খাবে। আমি ঠিক আছে খাওয়াবো। তো সবাই 3-4 জন যখন আসলো, তখন আমার ওই ছোটো ভাইটা আমার বাসায় ছিল। ও দেখে বললো যে মিয়া ভাই এরকম, আমরা তো মেয়ে খুঁজতেছি। ও আপনাকে মিয়া ভাই বলতো? হ্যাঁ, এই মেয়েটা তো ভালো, তার মানে যে হ্যাঁ ও তো আমার কাছে গান শিখে। এই কথা বলার পরে তখন আমার এই ছোটো ভাই আমার দুলো ভাই বোনকে বলে পারিবারিকভাবে যোগাযোগ করে, এটা আমার শাশুড়ি খুব আগ্রহ ছিল যে আমার সাথে বিয়ে দিবে। মারা গেছেন, আল্লাহ তার বেহেশতে নসিব করুক। এই ভদ্রমহিলার খুব ইচ্ছা ছিল, এবং এই ভদ্রমহিলার কারণেই আজকে আমাদের একসাথে থাকা। থ্যাংক ইউ আজকে সময় দেওয়ার জন্য। কিন্তু শেষ করব অঞ্জনা দিয়ে, তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নাই, শুধু এই স্বাধীন দেশ, এই দেশটাকে বেশি বেশি আমরা ভালোবাসি। 71-এ একবার যুদ্ধ করেছি, 52-তে যুদ্ধ করেছি, 24-এ যুদ্ধ হয়েছে। এই বাংলাদেশের মানুষ প্রমাণ করতে ভুল করে নাই, যখন যেটুকু প্রয়োজনের তাগিদে সবাই এক বাক্যে এসে রক্ষা করার ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছি। আমরা সেইভাবেই যেন আগামী দিনে যে কোনো ক্রান্তি গেলে একসাথে হয়ে কাজ করতে পারি, দেশকে রক্ষা করতে পারি। বাংলাদেশের গান বেশি বেশি শুনবেন, বাংলাদেশকে বেশি ভালোবাসবেন। ধন্যবাদ সকলকে। আবারও অনেক ভালোবাসা। আমি অঞ্জনা শুনবো, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং অবশ্যই পাশের মানুষটিকে ভালো রাখুন। আর থাকুন বিজয় টিভির সঙ্গে। এই মুহূর্তে কোথাও যাবেন না, আমরা আমাদের প্রিয় শিল্পী মনির খানের কণ্ঠে গান শুনবো। অঞ্জনা। এই গানটি লিখেছেন, সুর করেছেন মিল্টন খন্দকার, প্রথম অ্যালবামের অঞ্জনা। হ্যাঁ। অঞ্জনা, হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছো, নাকি বুনছো না অঞ্জনা। হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো,